আপনি বলেন, সমস্যা নেই। প্রথমে আপনারা আমাকে দেখেছেন, আমি অত্যন্ত সম্মানিত করতেছি, কিন্তু কবি হিসাবে একটু খারাপ লেগেছে এই যে আমরা শুধু কবিতা পড়ার জন্য এরকম করেছি। এটা ঠিক না তো, কারণ আমরা খুব বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছি, খুব বড় সংকট। আমাদের বিপ্লব কিন্তু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি, ঠিক আছে? এবং তার আগে যদি আমরা এটা করি আর যদি তালিকা তৈরি করি, আরেকটা বাইরে তালিকা শুনলাম কেমন, তাহলে কিন্তু খুব দ্রুতবেগে কিন্তু আমরা ব্যর্থ হব। হিটলারের আর মুসলিম ফ্যাসিজম যেভাবে ফাংশন করেছিল, তারা কিন্তু তালিকাটা খুব খারাপ। তালিকা যারা সরকারে আছেন তাদেরকে জানাবেন। আপনার যদি কিছু বলার আছে, একটা অন্তর্বর্তী সরকার আছে, তাকে বলবেন, এবং তারা কিছু ক্ষেত্রে সফল হবে, কিছু ক্ষেত্রে ব্যর্থ হবে। ব্যর্থ হলে যদি মনে করেন তারা আপনার সরকার, তাকে সমালোচনা করবেন, আমি দিয়েছিলাম তাদেরকে তুমি শুনবেন। কিন্তু যদি আপনি এখনই তালিকা করেন, আপনার কাছ থেকে আরো যারা জ্ঞানে গুণে কম, তারা কিন্তু বিশৃঙ্খলা তৈরি করে। আর আপনার তালিকা ধরে এসে আজকে এই বাংলা একাডেমিতে মারপিট করে, কাউকে অপমান করে, কাউকে ছোট করে, সঙ্গে সঙ্গে এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসছে। এখানে একটা নৈরাজ্য সৃষ্টিকারী একটা সরকার ক্ষমতা এসেছে, জনগণের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, তারা দেশ শাসন করতে জানে না, ফলে এখন দরকার দিল্লির একটা শাসন। আপনি কি চাইছেন? আপনাকে চাইছেন শুধু কবিতা পড়ার জন্য? শুধু কবিতা পড়ার জন্য ঠিক না। আমি কিন্তু সবগুলো কবিতা শুনতাম, শুধুমাত্র আমার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে বলে চলে যাচ্ছে। আমি 2টার সময় এসেছি, খেতে পাইনি, এসে এখানে খেয়েছি। আমি খুবই, আমার প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। বলতেছি না যে আপনার চেয়ে বেশি মূল্যবান, কারণ আমার সঙ্গে দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তারা আমি কবিদের বলবো, একটু দয়া করে এখন থেকে সুশৃঙ্খল হবেন এবং প্লিজ তালিকা করবেন না। বাংলা একাডেমির দরকার নাই, আমরা নতুন প্রতিষ্ঠান বানাইতে পারি, পারি না? পারি। যদি গণ অভ্যুত্থান যদি আমরা করতেই পারি, এই ফ্যাসিস্ট শক্তিকে তাড়াই দিতে পারি, তাহলে হাজারো প্রতিষ্ঠান আমরা করতে পারি। দারুণ বলছেন। তাহলে কি করছেন আমরা? এটা করবেন, ঠিক আছে? আমি চাই আপনাদের কাছে একদম প্রয়োজনে আমাদের একটু সহায়তা করেন। রাস্তা আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না, কিচ্ছু আসে না। যারা ছিলেন না তারাও গণ অভ্যুত্থানের এই সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধে কি সকলে মুক্তিযুদ্ধ করেছিল? করেনি, সকলে করেছে। তাহলে এখন জাতিকে ঐক্যবদ্ধ করা, জনগোষ্ঠীকে একতাবদ্ধ করা আমাদের কাজ, বিভক্ত করা আমাদের কাজ। একটু আমাদের ক্ষমা করবেন, আমি একটুখানি তিরস্কার করলাম আপনাদের। আমি এখানে আসার জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো আমার একদম অত্যন্ত দানের দান দোস্ত, আমার কবি বন্ধু শিকদার। আমি তার কাছে এসেছি, সত্যি কথা। এবং এই সঙ্গে আমার আরো বন্ধুরা তাদের গণি ভাই আছেন, কই চলে গেছেন এই গণি ভাই, গণি ভাইরা আছেন। আমরা পুরনো পাপি, পুরনো পাপি, আমরা অনেক কিছু করতে চেয়েছি, আমাদের মেলা ব্যর্থতা আছে, কিন্তু এবার আপনারা মাফ করবেন, আমাদের পারছি কিছু করতে, ঠিক আছে না? তো আমরা চেষ্টা করেছি। এবং আজকে ধরুন, আজকে দেখবেন আমার যদি ফেসবুক পড়েন, আমি একটা কথা লিখেছি যে এই যে বিপ্লবটা আপনি দেখছেন, গণ অভ্যুত্থান দেখছেন, এই গণ অভ্যুত্থানের শর্ত যারা তৈরি করেছেন, শর্ত একটা ঘটনা ঘটবার আগে সমাজে অনেকগুলো কাজ করে আসতে হয়, এটাকে বলে কোদালি কাজ। এই কাজগুলো করে আসতে হয়, কঠিন কাজ। এবং যারা এই কাজগুলো করেন তারা কিন্তু কোনো পুরস্কৃত হওয়ার জন্য করেন না, তারা কিন্তু পেছনে করেন। তো এই যে বিপ্লবের শর্ত, এই শর্ত করে দেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে অনেকে বিভিন্নভাবে কাজ করেছেন। এবং আজকে আমি কবি হিসাবে, এমনকি কবি হিসাবেও একজনের নাম নিতে চাই, তার নাম বেগম খালেদা জিয়া। আপনার কেন বলে দিলেন? আমি কেন নিলাম? নিলাম এই জন্য, তিনি একজন নেত্রী। তাকে আমি বোঝাতে পেরেছিলাম, ফ্যাসিস্ট শক্তির নির্বাচনে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে এই শক্তিকে আপনি বৈধ করবেন।
পলিটিক্যাল কোশ্চেন, ইটস ভেরি সিম্পল, খুব সিম্পল ব্যাপার। ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা, ফ্যাসিস্ট রাষ্ট্র আছে, যদি তাকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের অধীনে, তাদের বিকৃত সংবিধানে, তাদের সংশোধনের অধীনে আপনি এই সরকারকে, এই শক্তিকে বৈধতা দেবেন। বেগম খালেদা জিয়া নির্বাচনে যান, একবার মাত্র তাকে কিছু লোক নির্বাচনে নিয়ে গিয়েছিল, তাও তার অনুমতির জন্য না। যারা বিভ্রান্ত করেছিল বিএনপিকে, এই বিভ্রান্তির ফল বিএনপিকে ভোগ করতে হয়েছে। ঠিক আছে, আমি এর বেশি কিছু বলবো না। আমার লেখা পড়বেন। আমার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আমার বিএনপির বিরুদ্ধেও রাষ্ট্রদের কোনো ক্ষোভ নেই। এই পুরো বিপ্লবটা, এই পুরো গণঅভ্যুত্থানটা এই দলটির নেতৃত্বে হতে পারত। এটা হয়নি, যেহেতু রাজনৈতিক পদক্ষেপ, এটা হয়নি, ফলে একটু দুঃখজনক। এবার আমি কবিতাতে আসবো, যেহেতু সময় পাবো। আপনারা সকালে কবিতা পড়তে চান, আমি খুব খুশি শুনতে চাইতাম। আমি নিশ্চয়ই আমরা একটা কবিতা শোনার একটা জায়গা রাখবো কোথাও না কোথাও। মক্কাতে একটা উৎসব হতে বছর বছর, সেই উৎসবে কি হতো? কবিরা কবিতা পাঠ করতো, সবাই মাল্লা। আপনি কি জানেন? সকলে জানেন, তারা কবিতা পড়তো। এরকম একটা আমাদের হয়তো একটা বানাইতে হবে মঞ্চ, আপনার কবিতাটা টাঙিয়ে রাখবেন, আমরা গিয়ে পড়বো। ঠিক আছে? কিন্তু এই যে গল্পটা বললাম, এই গল্পটা বলার পেছনে কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল, একটা দার্শনিক বক্তব্য আছে। আপনারা কি জানেন যে কোরআন যে দিব্য, মানে আল্লাহর তরফ থেকে ওহী আকারে আসছে, এটা বোঝার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? কেউ না জানেন? আপনি কি দেখেছেন যে জিবরাইল আয়েশা আমার নবীর কাছে এসেছেন, তাকে কোরআন দিয়েছে? কেউ দেখছেন? তো আপনার কোরআন বিশ্বাস করবেন? রাসূলের কথা, রাসূল তো আপনাকে বলেন, রাসূল কিছু বলে গেছে আমাদের, দেখছেন? কেউ বলে? খুব সিম্পল ব্যাপার। সাবাই মুআল্লাকার কবিরা যখন এই কবিতা জুড়ে রেখেছিল, তখন তারা প্রচার করত যে আরে কোরআন, আরে এরকম তো কবিরা যে কেউ লিখতে পারে, এরকম কবিরা লিখতে পারে। ঠিক আছে? তখন কোরআন নাজিল হয়েছে রাসূলের উপর, আমি তো তোমাকে কবি বানাবার জন্য দুনিয়া পাঠাই, আমি তোমাকে কবি হওয়ার জন্য দুনিয়ায় পাঠাই। তুমি নবী, তুমি নবী। আর যদি কবি হইতা তো এরকম ধরে দেখছেন একটু এটা করুন। ফলে কাব্য সম্পর্কে বিরাট ভুল ধারণা আছে। তাহলে ইসলামের চোখে ফিলোসফিক্যালি, যেটাকে আমরা বলি হারমেনিউটিক্স, আমরা দার্শনিক বলি হারমেনিউটিক্স, মানে ভাষা বিদ্যা, ভাষাকে গভীরভাবে বোঝার চেষ্টা। এই চেষ্টার মাধ্যমে তারা বোঝায় যে কবিতার যে গুণ, কবিতার যে কাব্য সৌন্দর্য, এই কবিতার কাব্য সৌন্দর্যের দ্বারাই বোঝা যায় কোরআন মানুষের ভাষা না। তাহলে পোয়েট্রি হলো মানদণ্ড, কবিতা হলো মানদণ্ড। আপনি যদি কবিতায় না বোঝেন তাহলে কোরআনে বুঝবেন, আপনি মুসলমান হন না। আমি কবি আকারের কথা বললাম, এই ফোন আপনি পোয়েট, আপনি যদি কবি না হন সত্যিকারের, তাহলে আপনি কোরআনে বুঝবেন। আবার যে কারণে কোরআন এরকম বই কোরআন আকারে আল্লাহ পাঠায় পাঠাচ্ছে। আচ্ছা, আল্লাহর কোনো প্রিন্টিং প্রেস আছে? আছে কিনা? না। তো না থাকলে এই কোরআন ছাপা বই কোথায় পায় না? এটা তো আল্লাহর তরফ থেকে আসে, ওই আকারে এসছে, যেটা আপনি মুখস্থ রাখবেন, তেলাওয়াত করবেন, তার উচ্চারণ করার জন্য, তেলাওয়াত করার জন্য কোরআন বই আকারে আসেন। বই আকারে আসছে বলে আমরা কি বলি? এটাকে ধর্মগ্রন্থ। কোরআন ধর্মগ্রন্থ না। দেখেছি কত সিরিয়াস বিষয়। এবং বাংলাদেশে যাদেরকে আমরা ইতিমধ্যে বলে যে এরা মুসলমান, এরা খুব বেশি ভক্ত, এরা প্রত্যেকেই কিন্তু বই পূজা করে, কোরআন পূজা করে, বই পূজা করে, অর্থ পূজা না। তাই কোরআন দিয়ে কি করবে না? এটা আল্লাহর তরফ থেকে আসে। এটা যদি বুঝেন তাহলে আমি আপনাকে বোঝাবো কবি এবং নবীর তফাৎ। কবি এবং নবীর তফাৎ খুব ক্ষীণ, খুবই ক্ষীণ।
যারা কাব্যের মধ্যে, কবিতার মধ্যে আল্লাহকে পায়নি, আল্লাহর দিদার হয়নি, আল্লাহর দর্শন হয়নি, এদেরকে বলে কবি। এরা সেই শব্দ নিয়ে খেলাখেলি করে, শব্দ নিয়ে টানাঘাঁষা করে, ফলে তার এটা হয়নি। আর বড় কবিরা কি করে? বড় কবিরা তারা এমনভাবে কবিতা লেখে যে যুগে 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 বিভিন্ন ক্ষেত্রে মানুষের চিন্তার জগৎকে বদলাই দেয়। যখন চিন্তার জগৎকে বদলে দেয় তখন কি হয়? সমাজ পরিবর্তনের শর্ত তৈরি হয়, সমাজ বদলে যায়, মানুষ বদলে যায়, জগৎ বদলে যায়। এদেরকে বলে রেভলিউশনারি, বিপ্লব। কবিরা কিন্তু অস্ত্রের ধরো চেঁচায় কিন্তু কবিতা লিখলে এটাকে বিপ্লব কবিতা পড়ে না। এটা পলিটিক্যাল কবিতা, ভালো কবিতা, কিন্তু এটা কিন্তু সত্যিকারের রেভলিউশনারি না। কেন? কারণ চিন্তার জগতের যে বিপ্লবটা ঘটাইতে হয়, আমাদের চিন্তার চেতনা যে রূপান্তর ঘটাই দিতে হয়, কেমন সেই কবিতা ভিন্ন রকম কবিতা। আচ্ছা, আমি একটা দুই লাইন পড়ে দেখে এরকম কবিতা লক্ষণ পেরো, অনেক আগে, আধুনিক কবিতা, পুরানো কবিতা, দেখে আপনারা অর্থ বুঝতে পারেন কিনা। বাংলাতে লেখা দেখে আপনাদের আধুনিক কবিরা কতটুকু আমরা অর্থটা বুঝতে পারি। শব্দটা হলো খণ্ডিলে খণ্ডন নাহি, খণ্ডিলে খণ্ডন নাহি। যদি আমি খণ্ড খণ্ড করি এটা খণ্ড খণ্ড হয় না। খণ্ডিলে খণ্ডন নাহি, সেই অখণ্ড, যে অখণ্ড তাকে খণ্ড খণ্ড করলে খণ্ডন করা যায় না। খণ্ড খণ্ড হয়ে আছে তেই সে কারণ। অতএব তিনি এই খণ্ড খণ্ড হয়ে আছে, বিভিন্ন খণ্ডে তিনি বিভক্ত। এই খণ্ডগুলোর নাম কি? মানুষ। আর এই যে অখণ্ড, তার নাম কি? আল্লাহ। আল্লাহ। কারণ আল্লাহ কিন্তু মানুষকে দুনিয়ায় পাঠিয়েছে আদি পাপী বলে নাই। ইসলামে আদি বাবু নাই, পাপী বলে কোনো ধারণা নেই। কাকে পাঠিয়েছে? খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর গুণাবলী সম্পন্ন মানুষ। আমি আল্লাহর গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে এসেছি এবং সেই রুহানিয়া যেটা আমি তার কাছ থেকে পেয়েছি এটাই আমি চর্চা করব কাব্যে, সামাজিক কর্মকাণ্ডে, রাজনীতিতে। এবং আমার নূর, আমার আলো সমাজে ফুটে বেরোবে যদি আমি সঠিক কাজ করি। গায়ের জোরে স্বীকৃতি আদায় করা যায়, কাজের দ্বারা স্বীকৃতি আদায় করা যায়। এই কথার পরিপ্রেক্ষিতে খালি একটুকু বলবো, আমি আপনাদের কাছে এখানে এসে বিশেষত সিদ্ধার্থ আমাকে যখনই বলেছে, গনি ভাই যখন আমাকে ডেকেছে, কেমন সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। আসার পেছনে আমি যখন ঢুকছিলাম আমার চোখ দিয়ে একটু পানি বেরিয়েছে, কষ্টে, দুঃখে, কিন্তু আনন্দে। আমি 17 বছর এখানে ঢুকতে পারিনি, 17 বছর, ঠিক আছে, এখানে ঢুকতে পারিনি। আমি বিভিন্ন রকম যে মেলা হয়েছে এখানে আমি ঢুকতে পারিনি, কারণ আমার জীবনের ঝুঁকি ছিল, বিভিন্ন রকম ঝুঁকি ছিল। এবং আমি বা আমার বন্ধু আহমদ সফা এতটা আমরা আমাদের যে লেখা হয়তো ভালো হয়নি, হয়তো খারাপ, অসুবিধার কারণে, কিন্তু কোনোদিনও আমাদেরকে একটা প্রবন্ধ পড়ার জন্য, একটা কবিতা পড়ার জন্য ঢাকা হয়নি। আমরা এতই খারাপ, আমরা এতই ক্ষুদ্র। সফা এইভাবে মারা গেল, আমারও মধ্যে কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলবো, দয়া করে এত অহংকারী হয়ে যাবেন না। খুবই তুচ্ছ জিনিস, এই তুচ্ছতা, হীনমন্যতা, এই যে মাটির সঙ্গে মিশে থাকা, এটা চেষ্টা করেন, তবে কিন্তু আমরা অনেক জায়গায় যেতে পারি। এই দেখেছেন, এই যে আগের কথা দুটো লাইন বললাম, এই লাইনের মানে কি জানেন? অখণ্ডটা আসলে একত্র বাজারে আমার তৈরি বলে, তারই কিন্তু বাংলা ভাষায় সহজ করে 2 লাইনে পড়ে। বিপুল সংখ্যক মানুষের কাছে এই বক্তব্যটা চলে গেছে। তারা আধুনিক কবি কিন্তু রয়ে গেছে তারা ইতিহাসে। তার উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। তার নাম সৈয়দ সুলতান, আসেন কবিতা, বহু বছর আগে। আরেকজনের নাম ইদানিং কালে বলি, আরেকজন 2টা কবিতা বলি, বড় কবি যারা, মানে আমাদের চেয়ে অনেক বড় কবি যারা, 2টা। এই সুরত দুর্যোগে যাবে, তিনি বলতেছেন, কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন যে আমাদের যে মানুষের যে রূপ, এই রূপ দুর্যোগে যাবে। এই সুরত দুর্যোগে যাবে, যে বলে সে গুণাগার। এটা বললে কিন্তু আপনি গুণাগারি করবেন, মানুষকে আল্লাহ দুর্যোগে পাঠাবে, এটা হতে পারে না। কেন? কি সুরত বানিয়ে খোদা রূপ মিশায় আপনার, মানুষ কত অপূর্ব,
যে তোমার রূপ দিয়ে আমি মানুষ তৈরি করেছি, তো তুমি কি করে আমার দুজনকে পাঠাই? এটা হতে পারে? এর নাম জানেন যে দুটো লাইন লিখেছে? আপনাকে বলতে পারবেন? আমি just দেখতে চাই আপনাকে কবিতা পয়েন্ট কিনা। এটাই বলে কবিতা। যে দুটো উদাহরণ দিলাম এটা হলো কবিতা। এটার মধ্যে বিপ্লব আছে, বড় বড় কথা আছে কিছু নেই। দুটো লাইন। গ্রামে যাবেন, গ্রামে গ্রামে এই গান গাইতেছে। একদিকে ওয়াজ হচ্ছে আর তার পাশে এই সুরত দোজখে যাবে জীবনে সে গুনাহগার কি সুরত বানালি খোদার রূপ বিষয় আপনার রয়ে গেছে, মানুষের বুকের মধ্যে বেঁধে গেছে। ঠিক আছে? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা বড় বড় কবিরা কিভাবে লেখেন এবং তাদের মধ্যে এই যে শক্তিটা আমরা ইসলাম স্বীকার করে শক্তিশালী, কিন্তু তারা নবী হতে পারবে না। কেন পারবে না? সেটা ভিন্ন প্রশ্ন। তার নবীর ভূমিকা আর কবির ভূমিকা এক নয়। কিন্তু তারা ছাড়া, কবিরা ছাড়া সমাজে কোনো বড় পরিবর্তন হয় না। করতে আমি একটু পরে আসবো। আমি আরেকটা জিনিস বুঝাবো, যে আমার বোনেরা আছে, আমি তো খুব কম দেখছি, অনেক বেশি কমে গেছে, এখন তারা থাকলে ভালো হতো। দুইটা লাইন বুঝাবো, সেটা হলো নিগম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। অর্থ বুঝছেন না? অর্থ বুঝছেন? আমি আবার বলি, নিগম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। আপনার অর্থ বুঝেন না? দুনিয়ার সৃষ্টি হচ্ছে মেয়ের কাছ থেকে না পুরুষের কাছ থেকে? এই প্রশ্নটা বলছে। নিগম বিচার মানে পার্বতী আর মহাদেবের দল। মহাদেব পার্বতী জিজ্ঞাসা করতে সৃষ্টির কারণ কি, মেয়ে না ছেলে? এখন পার্বতী যদি বলে ছেলে, তাহলে মিথ্যা কথা হয়। কারণ ছেলেদের পেটে বোমা মারলে একটা বাচ্চা হাত পাতে করতে পারে হবে না। তাহলে যদি বলে ছেলে, তাহলে এটা মিথ্যা কথা হয়। আর যদি বলে মেয়ে, স্বামীরা হয়। ঠিক না? যদি বলে মেয়ে, স্বামীরা হয়ে যাবে। তো তখন এই যে দুতুল্য মানবতা, যে বলে আপরিয়া, দর্শনী ভাষায় বলে আপরিয়া, এটা অতিক্রম করা যায় না। এই আপরিয়া বা অনতিক্রম্য যে জায়গা, সেই জায়গায় এসে তখন পার্বতী কি করেছিলেন? তিনি কোনো উত্তর দেন। এটা বলে নিগম বিচার। অনুত্তরের মধ্য দিয়ে, চুপ থাকার মধ্য দিয়ে যে উত্তর দিয়েছে, সেখানে বলতেছে ফকির লালু শাহ, নিগম বিচারে সত্য গেল তাই জানা, যে আমি সত্য জেনে ফেলেছি। কেন? কারণ পার্বতী চুপ ছিলেন, তিনি কোনো কথা বলেন না। মায়েরে বজিলে হয় তার বাপের ঠিকানা। তো কেন মায়েরে বজিলে বাপের ঠিকানা? কারণটা যে পুরুষ করবার দিকে। তুমি বলতে পারো যে পুরুষ করবার দিকে পুরুষ, আল্লাহ কি পুরুষ না? অনেকে মনে করে তবে বলতে পারো পুরুষ পরিবার দিগার অঙ্গের ছিল প্রকৃতি, হতে পারে, কিন্তু তার অঙ্গের প্রকৃতি ছিল। কারণ যদি বলেন যে মাটি থেকে তিনি মানুষ সৃষ্টি করেছেন, মাটিকে আল্লাহ আগে ছিল না আল্লাহ করেছিল? সমস্যা আছে। কে কাকে সৃষ্টি করেছে? তাহলে ফিলোসফির গোড়ার প্রশ্ন, দর্শন এগুলোর তোলে, থিওলজি থেকে, ধর্মতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়, এই প্রশ্নগুলো যখন সমাজে নতুন করে জনগণ ভাবে এবং তাদের পরিবর্তন হয়, তারা পুরনো তথাকথিত ধর্মচিন্তা, যে চিন্তাটা আসলে অনেক দিক থেকে বিকশিত না, আসলে পুরনো, এমনকি কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, যে নবী আমাদেরকে যেটা শিখিয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এই জিনিসটা দেখিয়ে দেখা, এটা দর্শনের কাজ। এটা কবিরাও দেখে, তারাও দেখিয়ে যাবে, যেটাকে দেখে তারা কিন্তু দেখিয়ে যায়। তাহলে আমি এই যে কতগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণের মধ্য দিয়ে আপনারা বুঝতে হবে আমাদের এখানে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা হঠাৎ হয়নি। এখানে একটা দীর্ঘ দার্শনিক বুদ্ধিবৃত্তিক একটা আন্দোলন ঘটেছে এবং এই বুদ্ধিবৃত্তিক আন্দোলনের ফসল তরুণদের বিশাল একটা অংশ। তারা এই বুদ্ধিবৃত্তিক চর্চা করেছে, যারা নেতৃত্বে আছে, তাদের খুব হালকা ভাববেন না। এদের বয়স কম হতে পারে, 25-30 বছর হতে পারে, কিন্তু এরা যথেষ্ট ঘুরে রাজনীতি বুঝে, এরা কাব্য বুঝে, দর্শন বুঝে, কোরআন বুঝে, এরা খুব ভালো বোঝে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ভয় করার কোনো কারণ নেই। কিন্তু এখন ষড়যন্ত্রের কথাগুলো বলি, যেহেতু আমার হাতে সময় নেই, আমাকে আর অনেকগুলো কাজ করতে হবে। বাংলাদেশে এই ঘটনাটা আমার লেখা যারা পড়ছেন তারা কিন্তু ইতিমধ্যে দেখেছে।
যে আমরা ইতিমধ্যে একটা প্রতিবিপ্লব হয়ে গেছে। প্রতিবিপ্লবটাকে আমরা বলি সাংবিধানিক প্রতিবিপ্লব। জনগণ সার্বভৌম কি ক্ষমতার অধিকারী, তার যে সার্বভৌম ইচ্ছা, সেই ইচ্ছা তারা একজন প্রেসিডেন্ট তারা নির্বাচিত করেছে। কিন্তু এটাকে ঢুকিয়ে ফেলা একটা সংবিধানের মধ্যে, মানে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সংবিধান এবং তার যে ফ্যাসিস্ট যে প্রেসিডেন্ট, এটার অধীনে ছুড়ে ফেলা হয়েছে, ঢুকে ফেলা হয়েছে। যে কোনো মুহূর্তে এই সরকার কিন্তু করে যেতে পারে। আর আমরা যেভাবে জননির্বাচন করি তাতে আরো তাড়াতাড়ি করবো, ঠিক আছে? তো তাহলে খুব গুরুত্বপূর্ণ আমার লেখা পড়বেন। এটাকে বলে সাংবিধানিকভাবে তারা এই কাজটা করছে। আন্তর্জাতিকভাবে তারা কি করছে এটা আমি আজকে সকাল থেকে বলছি, কি ঘটনাটা বলছে। সকাল থেকে আমার বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিজেপির বিশপ বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, যারা একই সঙ্গে বিজেপি তার নাম শুরু কিন্তু পারে, কিন্তু থাকে তারা আমেরিকা, তাদের কনসালটেন্ট, তারা দাবি করছেন বিভিন্ন পত্রিকায় যে বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান হয়েছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা সেনা অভ্যুত্থান হয়েছে এবং সেই সেনা অভ্যুত্থানের পেছনে হয়েছে জামাত ইসলামী এবং বিএনপি। এটা বিপদ বুঝতে পারছেন? এবং তারা বলছে ডক্টর ইউনূস ডেমোক্রেটিক পার্টি বিল ক্লিন্টনের বন্ধু, কিন্তু রিপাবলিকান পার্টির বন্ধু না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের এটাকে সমর্থন করতে কোনো যুক্তি নেই। তাহলে ভারতের সঙ্গে আজকে যুক্তরাষ্ট্রের যে একটুখানি তফাৎ হয়েছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল বাংলাদেশে একটা মোটামুটি একটা ডেমোক্রেটিক পলিটি গড়ে উঠুক, একটা গণতান্ত্রিক রাজনীতি গড়ে উঠুক, তারা চেয়েছিল। আপনি অনেকেই জানেন যে তারা বিভিন্নভাবে স্যাংশন দিয়ে নানানভাবে এটাকে তারা চেয়েছিল। দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আভ্যন্তরীণ রাজনীতির যে দ্বন্দ্ব, আপনারা ফলো করেন, ট্রাম্প তো ক্ষমতা আসতে পারে। এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। ফলে দয়া করে আমরা কি লিখছি ফেসবুকে, আমি ইউটিউবে যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবে। যদি বিপ্লব কিন্তু মাঠে থেকে সীমিত হয়ে গেছে, কারণ আপনাদের মনের মধ্যে এসে গেছে, আমি সবাই দেখতাম প্রথম থেকে, আপনারা ভাবছেন যে বোধহয় শেষ হয়ে গেছে, বলে এখন বাংলা একাডেমি মনোদল করে পেলাম না, এটা পারবেন না। ইনস্টিটিউশনকে এভাবে করা যায় না। আমরা ইনস্টিটিউশনগুলো সমাজ গঠন করে এবং সমাজের মধ্যে রাজনীতিতে দুটো জিনিস খুব সতর্কভাবে খেয়াল রাখতে হয়। একটা হলো রাষ্ট্র ক্ষমতা আর একটা হলো সরকার। সরকার কিন্তু রাষ্ট্র ক্ষমতা, সরকার যে কোনো সময় বদলাতে পারে, ঠিক আছে? আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন এরা লিবারেল, ঠিক আছে? এরা হয়তো এনজিও মহল থেকে এসছেন, হতে পারে তারা অনেকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু যেহেতু বিপ্লবটা পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরোপুরি এই বিপ্লবটা আমরা কি করতে পারিনি, আমরা পূর্ণ করতে পারিনি। ফলে এই ধরনের লোক আসবে, কারণ আপনাদের করতে পারেননি, আমরা তো পারিনি শেষ করতে। তাহলে আপনাদের উচিত হবে, আমি যেটা আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে বলবো, আমরা এখন যে লড়াইটা করছি এই লড়াইয়ের দিকে মনোযোগ দিই, এটাকে কমপ্লিট করুন। আপনাদের প্রতিষ্ঠান বলতে যাবে, আপনাকে বলতে হবে না, আপনাদের বলতে যাবে। আর যদি আমি করতে না পারি, খেয়াল করেছেন কারা কারা সরকারে আছে, মানে ওটাই আসবে। সরকার দিকেই বুঝবেন যে বিপ্লবের চরিত্রটা কি আছে, ক্ষমতার কার পক্ষে, জনগণের পক্ষে না জনগণের পক্ষে। পারেন না একটা পুরো জনগণের ক্ষমতা কায়েম করতে। তাহলে প্লিজ উল্লসিত হবেন না, উল্লাস করার কিছু নেই, বোঝার ব্যাপার আছে। এবং বুঝতে হলে এবং কাজ করতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি কেউ একটা কবিতা পড়তে না পাই, জানবে ওখানে মন্ত্রী করি না, সারাদিন 24 ঘন্টা কবিতা হোক, আসলে টাকা দেওয়ার বেতন আমাদের কি সিদ্ধান্ত পারবো না আমরা? সারা বাংলাদেশের কবিতা নিয়ে আসেন, যাদেরকে আপনাদের বঞ্চিত করেন, কোনো অসুবিধা নেই। তা আমি বলবো যে আমরা একত্র থাকবো, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আজকে শিকদার বা অনেক কাদরগণী ভাই বা আমাদের যে সাংবাদিক ইউনিয়নের আমাদের যে নেতারা যারা আছেন, তারা এখানে হাজির আছেন, তারা যে চেষ্টা করছেন আমাদেরকে সংগঠিত রাখতে, এটা খুবই ভালো কাজ, তাকে অধীনে থাকেন। আবার ধরেন যারা বিএনপিকে পছন্দ করে না, যারা একটু সেকুলার, তারা তো আপনাদের ডাকা আসবে না, আসছে কিনা ভাই? আসেনি।
আসবে না আমরা। কেন? কারণ আপনি তো আপনার যে ভাবমূর্তি সমাজে এটা কিন্তু ঠিকমতো প্রতিষ্ঠিত করতে পারেননি। ভাবমূর্তিটা কি? আমরা রিয়েলি কালচার, আমরা সংস্কৃতিবান এবং আমরা শিল্প সাহিত্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এটা অনেক কাজ, অনেক মেলা কাজ এটা দরকার আছে। ধরেন আমরা যখন এরকম সেকুলার কি বিএনপি এমনকি যে আওয়ামী লীগ নিরীহ কবিতা লিখেছে, হয়তো আওয়ামী লীগ সমর্থন করে, কি অসুবিধা থাকে? আবার ঢুকে নিয়ে আসবে। আমরা তখন এর নাম বলতে দেবো কি নাম কি দিয়ে সেটা বাংলাদেশ কবিতা সেন্টার। আমি ইংরেজি শব্দ দেখলে আমার ভয় লাগে। আমি এগুলো নাম দিতাম কাব্যের দরবার। এই দরবারের সকলে আসবে। ঠিক আছে, এটা আমি দিচ্ছি। ওই সেন্টার দিয়ে দূরে আসছি, বাকিটা হয়ে যাবে, ঠিক না? আমরা কি বলবো? কাব্যের দরবার। আমরা প্রথম থেকে আজকে থেকে আমরা বলবো সকলে কাব্যের দরবারে আমন্ত্রিত, সকলে, ঠিক আছে? এবং আমরা বলবো এই কাব্যের দরবার চলবে আজকে কাকে থেকে, এখানে করবো না, ওই বাংলা কি মাঠে পারবেন না? পারবেন কি? কিন্তু বাংলা একাডেমির সঙ্গে ঝগড়া করে যাবে না, তাদের অনুমতি নিয়ে করতে হবে। তারা যেন কোনো কারণে ভীত না হয়, এই প্রতিষ্ঠানে যারা আছেন তাদের যেন কোনো কারণে তারা বিব্রত না হয়, তাদের যেন কোনোভাবে অপমান না হয়, এইটা করে আমাদের কাজ। এটাকে বলে প্রতিষ্ঠান, রাইট? এটাকে বলে আমাদের নেতৃত্ব কায়েম করে, যে আমরা ওই ফ্যাসিস্ট হয়ে এখানে আসছি না। আমি আশা করবো আপনার এই কাজটা করবেন। ওখানে দেখবেন ধীরে 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 যদি করতে পারেন সকলে, ঠিক আছে না? যদি সকলকে আনতে পারি, প্রতি বিপ্লবের চেষ্টা থেকে আমরা ঠেকাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, রাজনীতির দিক থেকে এই ধরনের দরবারগুলো করে তোকে আমরা বলি। এখন আমি যদি গণ কি, খুব সুন্দর কথা। গণহত্যার একটা খুব সহজ শব্দ রুহানিয়া। রুহানিয়া ব্যক্তির না। এই শব্দটা মিশেল ফুকো নামে একজন দার্শনিক ছিল, উনি ব্যবহার করেছিলেন। ওনার শব্দ ছিল পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, ঠিক আছে? রাজনৈতিক রুহানিয়া। তাই গণহত্যা কিন্তু ওই জনগণের যে সামষ্টিক অভিপ্রায়, জনগণের যে সামষ্টিক অভিপ্রায় তারই প্রকার। তো জনগণের সামষ্টিক অভিপ্রায় বাংলাদেশে রাজনৈতিকভাবে এখন কাকে দেখলে আমরা বুঝবো যে তিনি জনগণের সামষ্টিক অভিপ্রায়ে তিনি ওই ব্যক্তি, তার নাম ডক্টর ইউনূস। আমরা তাকে নির্বাচিত করেছি, মনে রাখতে হবে। নির্বাচিত মানে কি? ভোটাভুটির নির্বাচন না। ভোটে যদি আজকে হতো তাহলে যার 200 টাকা আছে সে কিন্তু ভোটে দিতে পারতো। আমার টাকা আছে, আবার টাকা আছে 2 কোটি টাকা, আমি তো অ্যাপ্লিকেশন দিতে পারবেন না পাঠাতে। আর এখানে হলো কি, আবার সে ভোট হলে কি হতো? মেজরিটি ভোটে নির্বাচিত হতেন। আর এই নির্বাচনটা কেমন? এই নির্বাচনে সমস্ত জনগণ তাকে নির্বাচিত করেছে। জনগণ নির্বাচিত করেছে কিভাবে? বুকের রক্ত দিয়ে, লাশ দিয়ে নির্বাচিত করেছে। তাহলে সেই জনগণের অভিপ্রায়টা আমরা এখনো অলিখিত আছে, তার মনের যে ইচ্ছা এটা এখন আমরা লিখি নাই। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে বোঝায় এই যে অলিখিত যে অভিপ্রায়টা আজকে কি সাইদের বুকে ছিল, মুগ্ধের বুকে ছিল, মনে ছিল, তারা বলতে পারে নাই। এই অলিখিত অভিপ্রায়টা লেখা, এটাকে বলে গঠনতন্ত্র। মনে থাকবে এটা আপনাদের, এটাকে বলে গঠনতন্ত্র। তাহলে এই গঠনতন্ত্র প্রণয়নের জন্য যতটুকু সময় লাগে, অলিখিত অবস্থা থেকে লিখিত অবস্থায় যেতে যতক্ষণ লাগে, এটা কি বলে? অন্তর্বর্তীকালীন সময়। সরকারও অন্তর্বর্তীকালীন সময়। তাহলে সরকারের কাজ কিন্তু 1 নম্বর কাজ কিন্তু এটা, ঠিক আছে না? ওকে। এছাড়া কনস্টিটিউশন ডিবেট, যেগুলো এই ধরনের ডিবেট চলছে, আপনারা ফলো করবেন। যদি আমার ফেসবুকে ফলো করেন, আমার তো লেখা তো শেখ হাসিনার নির্দেশে বন্ধ। শেখ হাসিনার নির্দেশে, বিশেষভাবে এই প্রধানমন্ত্রীর নির্দেশে, যাকে সমস্ত টেলিভিশন থেকে, সমস্ত গণমাধ্যম থেকে তাকে লেখা বন্ধ করে দিয়েছে না, আমি এলাম সে হতভাগ, ঠিক আছে? তো এখন নিশ্চয়ই শেখ হাসিনা
ভাববেন যেখানে আছেন যে আমি কি করলাম নাকি, তাহলে যে ঘটনা ঘটবে না, হয়তো ভিন্নভাবে সমস্যা অনুভব হবে। তো আমি আপনাদের কাছে বলবো যে আমাদেরকে একটা নতুন আমরা বিজয় পেয়েছি, আসলে কিন্তু এটা দ্বিতীয় বিজয়। এই বিজয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে কবি হিসেবে যদি আপনারা আমাকে একটু ক্ষুদ্র একটু স্বীকৃতি দেন যে আমি দু একটা কবিতা লিখছি, তাহলে কবিদের বিরাট ভূমিকা। আমি বলছি না এটা কি করে তারা কবিতা বিশাল ভূমিকা, ছোট ভূমিকাতে যাবেন, এটা বহু লোক আছে এইসব পদ্য লেখার কবি। আমাদেরকে জনগণের চেতনা, জনগণের বুদ্ধি, এই যে উদাহরণ দিলাম, এটা একটু বদলা দিতে হবে। কেন আরো আমাদের কবিতা আদর্শ, যদি আমাকে জিজ্ঞেস করেন আদর্শ কবিতা কি, আমি আরেকটা দূরের বলতে পারি, আপনাদের বলতে পারবো, কিন্তু আপনারা দেখবেন বাংলায় বলছি, আপনাদের অর্থ বুঝলাম না, কারণ আমাদের কবিতা, আমরা যদি কবিতা পড়ি না, পড়ে কি, আচ্ছা আমি বলি, কেউ রাগ বলেন, এটা কিন্তু এরকম করতে ভিন্ন। এটা আবার আরেক ধারা থেকে উঠে এই কবিতা। শুনি তিলার্ধ নাই ব্রজ ছড়া, দিকে অর্থ বলে কিনা, শুনি তিলার্ধ নাই ব্রজ ছড়া, কে তবে মথুরায় রাজা হলে, পরে কে বোঝে কৃষ্ণ অপার লীলে, বুঝে গেছে? বলছে যে তোমরা যে বলো শ্রীকৃষ্ণ উনি নাকি মথুরার রাজা, উনি নাকি রাষ্ট্রপতি, যে তিনি যদি রাষ্ট্রপতি হয় তাহলে ব্রজধাম রাষ্ট্রপতি থেকে, যেখানে শুধু শ্রীমতী রাধিকা। কেন বলতেছে? কারণ সমাজ গঠিত হয় প্রেমের ভিত্তিতে, শাসনের ভিত্তিতে না, গুলির ভিত্তিতে না, বন্দুকের ভিত্তিতে না, এটাই বলতেছে। এই কবিতা দুটো কার? ফকির লাল সাহেব। এটা কিন্তু রাষ্ট্রতত্ত্ব, এটা কিন্তু বক্তিতত্ত্ব না, রাষ্ট্র কল্পনার মধ্যে নাই, আপনার বুদ্ধি জগতে নাই। এটা বিশাল ঘটনা ঘটে গেছে। আমি গতকালে বলেছি, বারবারই বলছি, এটা ফরাসি বিপ্লবের চেয়ে বড় বিপ্লব। ফলে বুঝতে হলে এই যে দেখতে পাচ্ছেন, ওই যে বাংলার যে ভাব জগৎ, তার যে দর্শনের জগৎ, তার যে কাব্য জগৎ, তারই কিন্তু অভিপ্রকাশ, তারই কিন্তু নতুন রূপ আমরা দেখছি। এই রূপটা মজার রূপ। এটা কি রূপ নেবে আমরা এখনো পরিষ্কার করি। এটাকে এগিয়ে নিতে হলে কবিরা অনেক অনেক বেশি পড়তে হবে, সত্যিকারের কবিতা পাঠ করতে হবে। যাদেরকে আমরা অনাধুনিক বলে বাদ দিচ্ছি তাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, কারণ ওই ধারাবাহিকতা ছাড়া আপনি বৃহত্তর একটা সমাজকে আপনারা গড়ে তুলতে পারেন। তো আমি সময় নেব না আপনাদের, এই কথা বলে যদি আমাকে অনুমতি দেন আমি দু একটা কবিতা যদি পড়তে শুনতে চান আমি শোনাবো, নাহলে আমি এখানে বিদায় নিতে পারবো। ঠিক আছে, আমি আমার কবিতা থেকে, আমার একটা বই আছে, আমি ক্ষুদ্র কবি কিন্তু মোটা বই, ফলে একটু লজ্জিত, কিন্তু এটা পাবে কবিতার সংগ্রহ, এটা প্রায় ৪র্থ সংস্করণের সংগ্রহ। তো আমাদের সময় 60-এর দশকে আমি কি ধরনের কবিতা লিখতাম, আমি একটা ছোট্ট পুরো কবিতা পড়বো না, বিক্ষিপ্ত ভাবে তুলে 3-4টা কবিতা পড়ে শেষ করবো। আমি শেষে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছি বিপ্লবের সামনে, কবিতার কিছু অংশ পড়ে শেষ। সেই সময় যখন 60 দশকের শেষ 69-এ গণ আন্দোলন গড়ে উঠছিল, আমরা তখন ছোট, ফলে আমাদের মনে দ্বন্দ্ব, আমরা এই বিপ্লবে অংশগ্রহণ করবো নাকি করবো না। এই যে দ্বন্দ্বটা, ওই দ্বন্দ্বটাই এই কবিতাটি লেখা ছিল। তখন আমার একটা বই বেরোয়, তার নাম ছিল খোকন এবং তার প্রতিবর্ষ। আমি তখন খুব ছোট, 24 কি 25 বছর বয়স। তখন টেলিভিশনটা ছিল ডিআইটি বিল্ডিং, তখন লাল আলো ডিআইটি বিল্ডিং, ঠিক আছে। তো নিজেকে নিজে আমি বলছি, সবুজ ভেজা নিউরনকে খুন, সবুজ ভেজা নিউরনকে খুন করে ঘুম পাড়িয়ে, সবুজ ভেজা নিউরনকে খুন করে ঘুম পাড়িয়ে রাখ, লম্বা জিহ্বা রক্ত চাচ্ছে, আসছে তার মস্ত ছায়া, উথাল পাথাল রক্ত শুকছে, রক্ত চাইছে আত্মীয়দের,
উথাল পাথাল রক্ত শুচ্ছে, রক্ত চাইছে আত্মীয়দের। ভয় করো না, তোমায় আমি খুন করে খুন পাড়িয়ে রাখবো। আমার মধ্যে যে অংশগ্রহণ করতে চায় না তবে সেই সময় তখনই বন্ধু দ্বিধা দ্বন্দ্ব, তাকে বলছি তোমাকে আমি খুন করবো। আমার ভেতরে তুমি আমাকে বিরক্ত করছো, তোমাকে আমি খুন করবো। টেলিভিশন টাওয়ার, তার তালুর উপর জ্বলছে পাথর, লালচে পাথর, লাল ফ্লুরেসেন্স পাথর নাকি হৃৎপিণ্ড। খুন হয়েছে আমার সব গুটি সুটি পথের উপর, মুখ থুবড়ে টুকরে আছে, জ্বলছে হাড় ও মাংসপিণ্ড। তার দেখা যাচ্ছে এখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এমন কোনো বিশেষ তফাৎ নেই। তো এটা তখনকার একদম ঠিক আছে। আমি এরপরে আপনাদেরকে যেটা দেব, আমি বেশি করবো না, ছোট্ট একটা করে তারপরে আমাকে তুমি কবিতাটা কিছু অংশ করে শোনাবো। কবিতার বইটা ফিলাম করতে পারেন, প্রচুর কবিতা বিভিন্ন সময় বাংলাদেশে যদি আপনারা কবিতায় কি করে ইতিহাস লেখা হয় হয়ে আছে, এটা কবিতাগুলো পড়লে আপনারা পাবেন। প্রথম নিজেকে বলছি, কবিকে বলছি, রক্তে আছে নুন, রক্তে আছে নুন, আছে খুনে রাঙা হিমোগ্লোবিন। রক্তে আছে নুন, আছে খুনে রাঙা হিমোগ্লোবিন, এবং সম্ভবত কাস্তে হাতে 9 কোটি 400। আমি তো বেকুব মায়ের কবিওয়ালা, ভাবি শুধু ভাষা চাই বুঝি গরিবের। আমি তো বেকুব মায়ের কবিওয়ালা, ভাবি শুধু ভাষা চাই বুঝি গরিবেরা। তাই কবিতা লিখেছে। আমি মনে করে যে বুঝি আমরা অনেকে মনে করে যে কবি শ্রমিক, মজলুম, নিপীড়িত, এ বুঝি আমরা কবিতা লেখার কথা বলে। কি হবে এই কবিতায়? কথা গুনে কিছু কি সম্ভব? কি হবে এই কবিতায়? কথা গুনে কিছু কি সম্ভব? কবিতা কি দিতে পারে গরিবের সশস্ত্র পারে কি? এটারও সেই সময়টা বড় আগে। তো এবার আপনাকে শেষ কবিতা পড়ে আমি আপনাদের কাছে বিদায় নিব, এবং আমি আপনাদের ভালোবাসা চাই। আপনাদের এই যে সম্মানটুকু আমাকে দিয়েছে, আশা করি তার মর্যাদা আমি রাখতে পারবো। এই কবিতার নাম হচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে, আমার কাঁধে দিয়েছো স্নেহ, তোমার পথে কার্তুন, আঙ্গুল ভর্তি ট্রিগার, বারুদে বিস্ফোরণে উত্তর্ণ আমার স্মৃতি, আমার দৃষ্টিতে ভবিষ্যৎ। আমি সে ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি। আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়, প্রতিটি রাজপথে, প্রতিটি আইল্যান্ডে। মোড়ে মোড়ে টকবক করে উঠছে লাল ঝান্ডা, তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে। আমাকে তুমি দাঁড় করে দিয়েছ পরিবর্তনের সামনে। এখন আমার আর ফেরার উপায় নেই, আমার এখন তৈরি হবার সময়। আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি। রাঁধায় ঘষে, কড়াতে কেটে, ধারালো বাটিলে দিয়ে আস্তে আস্তে নিষ্ঠুর অস্ত্র পচারে খসে যাচ্ছে আমার দোদুল্য মানতা। আমার নড়বড়ে পিছু টানগুলোকে পেরেক মেরে গেঁথে এসেছে পেছনে পরিত্যক্ত করিডোরে। আমার এখন তৈরি হওয়ার সময়, আমার এখন তৈরি হওয়ার সময়। আমি মজবুত করে নিচ্ছি আমার নাজুক ইন্দ্রিয়ের গ্রন্থে, নতুন করে বলে নিচ্ছি আমার স্নায়ুতন্ত্র। আমি জেগে উঠেছি নিজের ভেতর থেকে নিজে। আমার মাথায় তুমি করে দিয়েছ অভ্যুদয়ের মুকুট, ভবিষ্যৎ আমাকে অভিবাদন জানাচ্ছে। আমি চাই ভবিষ্যতের দিকে আমার সঙ্গে আপনারা সকলে থাকবেন। আমরা একটা বড় বড় ঘটনা ঘটাবার জন্য এই দুটো এসছি, বাকিটুকু আমাদেরকে যেতে দেবেন। একসঙ্গে থাকবেন, কোনো বিভেদ তৈরি করবেন না। এবং ওই যে
কাব্যের দরবার করে ফেলবে। আমি সেই জায়গায় ধন্যবাদ জানাচ্ছি সকলকে।